এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যেভাবে মারা গেলেন নেতানিয়াহু, বর্ণনা দিলেন মার্কিন গোয়েন্দা। প্রকাশ্যে এসে নেতানিয়াহুর মৃত্যুর খবর জানিয়ে যা বলল মার্কিন গোয়েন্দা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন জানিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। এদিকে ইরানের নতুন মিসাইল হামলায় দাও দাও করে জ্বলে উঠল আগুন। টানা হামলায় আরবদের ঘুম হারাম, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আবার খবর প্রকাশিত হয়েছে যে নেতানিয়াহু হয় তার মৃত্যু হয়েছে অথবা গুরুতর আহত হয়েছে। তাসনিম নিউজ একটা খবর প্রকাশ করেছে, কারণ গত 3 থেকে 4 দিন তার কোনো ভিডিও বার্তা নেই, বিবৃতি নেই। এখন তার নামে যা প্রকাশিত হচ্ছে সব লিখিত বক্তব্য। এদিকে যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়লেন 43,000-এর বেশি মার্কিন নাগরিক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একটা কথা আছে না বাংলায়, যে আসলাম দেখলাম জয় করলাম। ট্রাম্প ভেবেছিল যে খুব সহজেই ওই ভেনেজুয়েলার মাদুরাকে যেমন ডেল্টা ফোর্স দিয়ে একদম উঠিয়ে নিয়েছিল, ঠিক তেমনি ভাবে ওই খামেনিকে একদম প্রথম দিনই যদি হত্যা করে ফেলা যায়, তারপরে ইরানের জনগণ একদম ইরানের সরকার পরিবর্তন করে ফেলবে, বাস ইরানে একটি মার্কিন সমর্থিত সরকার হয়ে আসবে। কিন্তু ট্রাম্প অবাক হয়েছে, দেখলো যে না, ইরানের জনগণ রাস্তায় নামো না। ট্রাম্প বললো যে ইরানের জনগণ এবার তোমাদের পালা, রাস্তায় নেমে এসো, সরকার পরিবর্তন করো এবং তোমাদের দেশকে তোমরা গড়ে নাও। কিন্তু একটা জনগণ রাস্তায় নামলো না, বরঞ্চ আরো এই সব জনগণ তারা সরকারের প্রতি সংহতি প্রকাশ করলো। এখানেই কিন্তু ট্রাম্পের 90% স্ট্র্যাটেজি মার খেয়ে গেল। এদিকে লেবাননে হিজবুল্লাহর রকেট হামলায় 3 ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয় মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও সোমবার পাঠানো এক বার্তায় ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকার কথা বলেন তিনি। একই সাথে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার কথা বলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি অবিচল সমর্থন থাকবে ক্রেমলিনের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণে যুদ্ধবিরতির জন্য যখন ট্রাম্প রাশিয়ার পুতিনকে ফোন করছেন, চীন সহ বেশ কয়েকটি দেশ যখন ইরানকে যুদ্ধবন্ধের জন্য আবেদন করছে, ঠিক সেই মুহূর্তে একটি খবর সামনে এসেছে যে ইরানের শক্তিশালী মিসাইল হামলায় নেতানিয়াহুর মৃত্যু হয়েছে। আর এই খবর যখন বর্ণনা করছেন মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা, তার বরাত দিয়ে ইরানের বেশ কিছু গণমাধ্যমও নেতানিয়াহুর নিহতের খবর প্রকাশ করেছে। ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই এবং তার দেশের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নিহতের খবর বর্ণনা করেছেন এই মার্কিন কর্মকর্তা স্কট রিডার। তিনি জানিয়েছেন কিভাবে ইরানের ভয়াবহ হামলায় কোনোভাবেই প্রতিরোধ করতে পারছে না ইসরায়েল, কিভাবে শক্তিশালী হামলায় নেতানিয়াহু সহ তার ভাই নিহত হয়েছেন। যদিও এই যুদ্ধে ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারপরও তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ঠিক যুদ্ধের এমন মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু যেন ইরানের কাছে ইসরায়েলের পরাজয় ঘটার মতোই খবর। ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে নতুন করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর সেই হামলায় এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছে বলে জানিয়েছেন স্কট রিডার। এমনকি সেই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন, আর তার বাঁচার সম্ভাবনাও নেই, এমনটাই জানা গেছে এই গোয়েন্দার বরাতে। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন। সেই সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন যে ইসরায়েলের সম্পূর্ণ ক্ষমতা দখল করতে চলেছে ইরান, আর এটাই এই যুদ্ধের বাস্তবতা বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও তার নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে এসব তথ্য জানা গেছে। আর সেই এক্স পোস্টের বরাতে এক প্রতিবেদনেও তাদের নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে ইরানের তাসনিম নিউজ। যদিও তাদের প্রতিবেদনে স্কট রিডারের এক্স পোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এমনকি যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিডার ব্যবহার করেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও প্রধানমন্ত্রী দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ যে বিবৃতিটি দেওয়া হয়েছিল সেটি গত 7 মার্চ। এরপর থেকে এখনো পর্যন্ত জনসমক্ষে প্রকাশ্যে দেখা যায়নি নেতানিয়াহুকে। এমনকি এই ব্যাপারটি ভুয়া বলে উড়িয়ে দিয়ে সোমবারের একটি ছবিও প্রকাশ করেছে ইসরায়েল, কিন্তু সেটিকেও এআই বলে দাবি করছেন নেটিজেনরা। আর তাতেই বাড়ছে জল্পনা, তাহলে কি সত্যিই নিহত হয়েছেন নেতানিয়াহু? আর যদি বেঁচেই থাকেন তবে তিনি যে মরেননি এমন কথা প্রকাশ্যে এসেই বোধহয় তাকে এবার খোলাসা করতে হবে বলে মনে করছেন বহু মানুষ। এদিকে যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়লেন 43,000-এর বেশি মার্কিন নাগরিক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই অস্থিরতার মধ্যে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 43,000-এরও বেশি মার্কিন নাগরিক ওই অঞ্চল ছেড়ে দেশে ফিরে গেছেন। সংঘাতের সূচনা হয় গত 28 ফেব্রুয়ারি, যখন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানের জবাবে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বা কৌশলগত স্বার্থ রয়েছে, সেখানেও হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এই সংঘাতের প্রভাব দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্তত 14টি দেশ কোনো না কোনোভাবে এই উত্তেজনার প্রভাবের মধ্যে রয়েছে। ফলে অঞ্চল জুড়ে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিদেশি নাগরিকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 43,000-এর বেশি আমেরিকান নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের মাধ্যমে প্রায় 30,000 মার্কিন নাগরিককে দেশে ফিরতে সরাসরি সহায়তা দেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র 2 ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। তবে এসব ফ্লাইটে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, গড়ে 40%-এরও কম আসন পূর্ণ হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, অনেক মার্কিন নাগরিক চার্টার্ড ফ্লাইটের পরিবর্তে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ দেশে ফিরতে আগ্রহ দেখিয়েছেন। ফলে সরকারি ব্যবস্থার পাশাপাশি ব্যক্তিগত ব্যবস্থায়ও অনেকেই অঞ্চল ছেড়ে চলে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনও চলমান রয়েছে। চার্টার্ড ফ্লাইট ছাড়াও স্থলপথে বিভিন্ন দেশের সীমান্ত পেরিয়ে নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যবস্থাও রাখা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত যে কোনো মার্কিন নাগরিক চাইলে এই সহায়তার জন্য আবেদন করতে পারেন। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে উদ্ধার কার্যক্রম আরও সম্প্রসারণ করা হতে পারে বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার এই ধরনের উদ্যোগ আরও বাড়তে পারে। একই সঙ্গে এই সংঘাতের প্রভাব আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র বিবিসি। এদিকে লেবাননে হিজবুল্লাহর রকেট হামলায় 3 ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস। দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের মুখে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, খিয়াম শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাদের একটি দলকে লক্ষ্য করে তারা শক্তিশালী অ্যাম্বুশ পরিচালনা করেছে। এই হামলায় ইসরায়েলি বাহিনীর 3টি অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্ক পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে হিজবুল্লাহ দাবি করেছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পর ট্যাঙ্কগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। ভয়াবহ এই সংঘর্ষের আগে মারকাবা শহরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া আইতারুন এলাকায় কামানের গোলাবর্ষণ এবং মারুন আল রাস সীমান্ত সংলগ্ন কাহিল হাইটসে ইসরায়েলি সেনাদের ওপর সরাসরি আক্রমণ চালানো হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে লেবাননের অভ্যন্তরে প্রবেশের যে কোনো চেষ্টা নস্যাৎ করতে তারা পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের নতুন মিসাইল হামলা দাউ দাউ করে জ্বলল। টানা হামলায় আরবদের ঘুম হারাম। চলমান যুদ্ধে নিজেদের সর্বশক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। যেই যুক্তরাষ্ট্র এতদিন নিরাপত্তা দেওয়ার বলি শোনাত, সেই যুক্তরাষ্ট্রের কারণে ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েছে আরব বিশ্ব। যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে সেনাঘাঁটি করতে দেওয়ার খেসারত দিতে হচ্ছে তাদের। দশকের পর দশক ধরে ওয়াশিংটন যে নিরাপত্তা ছাতার প্রতিশ্রুতি দিয়ে আরব দেশগুলোকে আশ্বস্ত করেছিল, পারস্যের মিসাইল বৃষ্টির সামনে তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। নিজ দেশের পবিত্র মাটিতে ভিনদেশি সেনাদের ঘাঁটি করতে দেওয়ার যে চড়া মূল্য দিতে হতে পারে, বাহরাইন বা সৌদি আরবের জ্বলন্ত তেল শোধনাগারগুলো তারই সাক্ষ্য দিচ্ছে। সোমবার বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি ও শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর তেল শোধনাগারটিতে আগুন জ্বলতে দেখা গেছে। 5 ঘন্টা পরও সেই আগুন নেভানো সম্ভব হয়নি। এতে করে তেল শোধনাগার বন্ধ ঘোষণা করেছে বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাকম। এদিকে বাহরাইনের সিটকা এলাকায় শিশুসহ অন্তত 32 জন নাগরিক আহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসাবে আরব দেশগুলোতে এভাবেই হামলা চালাচ্ছে ইরান। তাদের হামলায় আরব দেশগুলোর আকাশপথ বন্ধ হয়ে গেছে। এছাড়া তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে ইরানি বাহিনী। সৌদির সায়বা তেল ক্ষেত্রের দিকে ধেয়ে আসা 4টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি বাহিনী। তবে সৌদির আল খারজ এলাকায় একটি মিসাইল পড়লে 2 জন নিহত এবং 12 জন আহত হন। এই হামলাকে নিন্দনীয় বলে অভিহিত করেছে সৌদি প্রশাসন। কাতার ও কুয়েতে হামলা চালিয়েছে ইরান। কাতার জানিয়েছে, রাজধানী দোহার আকাশে অন্তত 12 থেকে 13টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো ইরানি মিসাইল ঠেকাতে ছোড়া মিসাইলের শব্দ বলে জানিয়েছে দেশটি।
ইরানের এই হামলাকে বড় ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করেছে কাতারের প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতেও হামলা চলমান রেখেছে ইরানি বাহিনী। দেশটির ফুজাইরা তেল শিল্প এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পরে আগুনের ঘটনা ঘটেছে। এদিকে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার পুত্র মোস্তফা খামেনি উত্তরাধিকারী হিসাবে মনোনীত হওয়ার পর ইরানের মধ্যাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। আবার খবর প্রকাশিত হয়েছে যে নেতানিয়াহু হয় তার মৃত্যু হয়েছে অথবা গুরুতর আহত হয়েছে। তাসনিম নিউজ একটা খবর প্রকাশ করেছে, কারণ গত 3 থেকে 4 দিন তার কোনো ভিডিও বার্তা নেই, বিবৃতি নেই। এখন তার নামে যা প্রকাশিত হচ্ছে সব লিখিত বক্তব্য, এবং যেখানে আগে দিনে কমপক্ষে একবার আর অন্তত 3 বার তিনি জনসমক্ষে ভিডিও বার্তা দিতেন, সেই ভিডিও বার্তা এখন প্রকাশিত হচ্ছে না। কয়েকদিন আগে নেতানিয়াহুর সরকারি বাসভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি প্রথমে আহত হয়েছেন, তারপরে তার মৃত্যু হয়েছে। কিন্তু এই আহত বা মৃত্যু হওয়ার ঘটনা চেপে রেখেছে ইসরায়েল। এমন একটা খবর তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হচ্ছে, হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা আহত হওয়ার বিষয়ে জল্পনা বাড়ছে। এই জল্পনা ছড়িয়ে পড়ার পেছনে কয়েকটি বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। প্রথমত, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার সর্বশেষ ভিডিও প্রকাশের প্রায় 3 দিন পেরিয়ে গেছে। তারপর তার ছবি প্রকাশের পর 4 দিন পার হয়ে গেছে, কিন্তু সবগুলোই আর ভিডিও বার্তা নেই, সবগুলি লিখিত বক্তব্য। দ্বিতীয়ত, এর আগে সাধারণত প্রতিদিন অন্তত একটা ভিডিও প্রকাশ করা হতো, কখনো কখনো 3টা পর্যন্ত, কিন্তু গত 3 দিন একটি ভিডিও ফুটেজও প্রকাশ না হয় জল্পনা কল্পনা আরো বেড়েছে। তৃতীয়ত, কয়েকটি হিব্রু সূত্র বলছে যে গত 8 মার্চ নেতানিয়াহুর বাসভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা মোকাবেলার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন শাহেদ 136 আর 131 এত নিচ দিয়ে যে আঘাত করে, সেটা হয়তো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামাল দিতে পারেনি। এখন কি হয়েছে, ইসরায়েলের দেখবেন যে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু তারা কিন্তু সেগুলো প্রকাশ করছে না। এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর আজ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। এটি এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। অর্থাৎ কেন বাতিল করা হলো? তাহলে কি নেতানিয়াহু গুরুতর আহত, নাকি তার মৃত্যু ঘটেছে? পঞ্চমত, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের বিষয়ে এলিসি প্রাসাদ যে সংবাদ প্রকাশ করেছে, এখানে ওই কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, শুধু কথোপকথনের লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে। তবে নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার এসব জল্পনা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। এই হচ্ছে পরিস্থিতি। যুদ্ধের মধ্যে অনেকে অনেক কিছু চেপে রাখে, অনেক কিছু প্রকাশ করে। নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে এখনো বিষয়টা পরিষ্কার না। একটা কথা আছে না বাংলায়, যে আসলাম দেখলাম জয় করলাম। ট্রাম্প ভেবেছিল যে খুব সহজেই ওই ভেনিজুয়েলার মাদুরাকে যেমন ডেল্টা ফোর্স দিয়ে একদম উঠিয়ে নিয়েছিল, ঠিক তেমনি ভাবে ওই খামেনিকে একদম প্রথম দিনই যদি হত্যা করে ফেলা যায়, তারপরে ইরানের জনগণ একদম ইরানের সরকার পরিবর্তন করে ফেলবে, বাস ইরানে একটি মার্কিন সমর্থিত সরকার বসবে। কিন্তু ট্রাম্প অবাক হয়েছে, দেখলো যে না, ইরানের জনগণ রাস্তায় নামো না। ট্রাম্প বললো যে ইরানের জনগণ, এবার তোমাদের পালা, রাস্তায় নেমে এসো, সরকার পরিবর্তন করো এবং তোমাদের দেশকে তোমরা গড়ে নাও। কিন্তু একটা জনগণ রাস্তায় নামলো না, বরঞ্চ আরো এই সব জনগণ তারা সরকারের প্রতি সংহতি প্রকাশ করলো। এখানেই কিন্তু ট্রাম্পের 90% স্ট্র্যাটেজি মার খেয়ে গেল। যেমন করে ভেনিজুয়েলাতে মাদুরাকে উঠিয়ে নিল, তারপর নতুন সরকার তারা বললো যে আচ্ছা আমরা সব মেনে নিলাম। এখন ভেনিজুয়েলা ওদের হাতে, মনে করছিল ভেনিজুয়েলা তেল আমাদের কাছে, এখন এটা ইরানের উপর করা গেলে ইরানের তেল সম্পদ, খনিজ সম্পদ, গ্যাস সব আমাদের কাছে পড়বে, সুতরাং লাভই লাভ, ব্যবসায় ব্যবসা। কিন্তু ট্রাম্পের সেই পরিকল্পনা মাঠে মারা গেল। এবং সবচেয়ে বড় ভুল করছে ট্রাম্প কি জানেন? সেটা হচ্ছে যে ইরান আমেরিকার সব দাবি মেনে নেওয়ার পরেও শুধুমাত্র ইসরায়েলের কথায় ট্রাম্প এই হামলাটা চালালো। অনর্থক কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই আজকে 12তম দিনে লেটেস্ট খবর হচ্ছে ইসরায়েল এবং ট্রাম্প তারা যুদ্ধ বন্ধ করতে চায়। গতকাল ট্রাম্প ফোন করেছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, এবং সেখানে অনেক কথা হয়েছে এবং কিভাবে যুদ্ধটা আসলে বন্ধ করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ইরান বলেছে যে না, কোনো যুদ্ধবিরতি হবে না, যুদ্ধ শুরু করেছো তোমরা, শেষ করবো আমরা। এবং তোমরা যদি মনে করে থাকো যে তোমরা যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে আক্রমণ বন্ধ করে দিলেও আমরা আক্রমণ বন্ধ করবো, সেটা হবে না। আমরা আক্রমণ চালিয়ে যাবো, এবং সে আক্রমণ চলছে। এবং নতুন লিডার সাইদ মোস্তফা খামেনি, তিনি নেতা হওয়ার পরে আক্রমণের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন বৃদ্ধ মানুষ, তিনি কিন্তু এই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতেন না। তিনি বলতেন যে না, আমাদের পারমাণবিক দরকার নেই। কিন্তু এই তার ছেলে সাইদ মোস্তফা খামেনি, তিনি কিন্তু IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এর সঙ্গে কিন্তু তার খুব ডিপলি রিলেশন, এবং তিনি আরো দ্বিগুণ হামলা করতেছেন এবং নতুন নতুন কৌশল নিচ্ছে। কি কৌশল? যেমন আমি একটু ইতিহাস থেকে পড়ে শোনাই। ঠিক আছে, যুদ্ধের কৌশলে ভয়াবহ পরিবর্তন, 1000 কেজির মিসাইল ছুটছে ইরান। একটা কথা বলি, ইসরায়েলে কিন্তু প্রচুর হতাহত হচ্ছে। একটা খবর শুনলাম যে নেতানিয়াহুর ভাই মারা গিয়েছে। সকল ইসরায়েলের বাংকারে আছে, নেতানিয়াহু নিজে কিন্তু বাংকারে আছে। অনেকে বলেন যে নেতানিয়াহু মারা গেছে কারণ তারা নেতানিয়াহুকে দেখেন না। আসলে নেতানিয়াহু জীবিত আছেন, তিনি বাংকারে লুকিয়ে আছেন। এখানে বলছে যুদ্ধের কৌশলে ভয়াবহ পরিবর্তন, 1000 কেজির মিসাইল ছুটছে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের আজ 12তম দিনে রণকৌশলে বড় ধরনের পরিবর্তন ঘোষণা দিয়েছে তেহরান। গত রোববার ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের
অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু সেই সব মিসাইল ব্যবহার করবে যেগুলোর পেলোড বা গোলা বারুদ বহন ক্ষমতা 1000 কেজি বা তার বেশি। এই ঘোষণা যুদ্ধের ময়দানে সংখ্যা কমানোর পরিবর্তে বরং বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন সামরিক পর্যবেক্ষকরা। যুদ্ধের শুরুতেই ইরানের কৌশল ছিল শাহেদ 136 ড্রোনের মতো সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে শত্রু শিবিরের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা। এর মূল উদ্দেশ্য ছিল স্যাচুরেশন অ্যাটাক বা একসঙ্গে প্রচুর ড্রোন ও মিসাইল ছুড়ে ইসরায়েল এবং আমেরিকার দামি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করিয়ে ফেলা। আমি আগে বলেছি যে ইরানের এই শাহেদ ড্রোন $50,000 ড্রোন ঠেকাতে যে ইন্টারসেপ্টর ছুটতো আমেরিকা ইসরায়েল, এগুলো দাম মিলিয়ন ডলার। হ্যাঁ, তো ইরান চেয়েছে এইগুলো আসলে খরচ করে ফেলানো। জেনারেল মুসাবি বলেন যে এই মিসাইলগুলো ম্যাক 8 এর বেশি গতিতে চলতে পারে এবং এর গতিপথ পরিবর্তন সক্ষমতা রয়েছে। গতিপথ পরিবর্তন সক্ষমতা বলতে যেমন মিসাইল যাচ্ছে, আবার ইসরায়েল ইন্টারসেপ্টর মারছে, যখন মিসাইল দেখতেছে যে ইন্টারসেপ্টর আসতেছে সেই গতিপথ পরিবর্তন করে ফেলবে, এইভাবে যাবে। এটা পরিবর্তন করতে পারে যা ইসরায়েলের অ্যারো 3 এর মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে। এবং একটি 1 টনের মিসাইল যদি লক্ষ্য ভেদে সফল হয় তবে তা একটি বিমান ঘাঁটি বা একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের বার্তায় জানা গেছে যে দুবাই বিমানবন্দর এবং সৌদি আরবের রাশ তানুরাজ তৈল শোধনাগারের মতো আঞ্চলিক অবকাঠামো এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তু তালিকায় রয়েছে। বর্তমানে ইরান রস্তাগারে 1800 কেজি বিস্ফোরক বহনে সক্ষম খোররাম শাহর মিসাইল রয়েছে। এই খোররাম শাহর মিসাইল খুবই বিধ্বংসী। এটা একটা ছুড়েছে মনে হয় ইরান সম্ভবত, আর ছুড়ে নেই, যা প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার সেজিল মিসাইল এবং 3000 কিলোমিটার পাল্লার সুমা ক্রুজ মিসাইলও ইরানের হাতে রয়েছে, যেগুলো এখনো ইরান ব্যবহার করেনি। এবং ইরানের সুমার মিসাইলে পারমাণবিক অস্ত্র আছে বললেও ধারণা করা হচ্ছে। একটা পারমাণবিক অস্ত্র মারলে কিন্তু পৃথিবী শেষ। প্রতিরক্ষা বিশ্লেষক শানাকা আরসেলম পেরোরার মতে ইরান এখন যুদ্ধের ইন্টারসেপ্ট ম্যাথ বা গাণিতিক সমীকরণ বদলে দিচ্ছে। আগে একটা ইরানি ড্রোন ধ্বংস করতে $4 মিলিয়ন পেট্রিয়েট মিসাইল ব্যয় করাটা ছিল আমেরিকার জন্য অর্থনৈতিক চাপ, কিন্তু এখন ভারী মিসাইল ঠেকাতে ইন্টারসেপ্টর মিসাইল মিস হলে, যদি মিস হয়ে যায় এবং সেটা যদি ইসরায়েল আঘাত হানে, তার পরিণতি হবে চরম ভয়াবহ। এতে আকাশ প্রতিরক্ষাকারীদের দ্রুত ইন্টারসেপ্টর মজুদ শূন্য হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকার যে অপারেশন এপিক সিরিজ জবাবে তেহরানের যে এই হেভি পেলোড নীতি, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা আরো বাড়িয়ে দেবে বলেই ধারণা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইরান এখন করতেছে কি, ক্ষেপণাস্ত্রের ভিতরে ছোট ছোট ক্লাস্টার বোমা রাখে আর কি। যেমন একটা ক্ষেপণাস্ত্রের ভিতরে অনেকগুলো ক্লাস্টার বোমা। তো এই ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের আকাশে আসে, তখন ইসরায়েল আবার ইন্টারসেপ্টর ছুড়ে ওই ক্ষেপণাস্ত্রটাকে আকাশে ধ্বংস করে দেওয়ার জন্য যখন দুইটা ক্লাস হয়, তখন এই যে ভিতরে কয়েকশো ক্লাস্টার বোমা, এগুলো ওই মাটিতে আবার ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হলে সেখানে অনেক হতাহত হয়। এবং এই ক্লাস্টার বোমা সমৃদ্ধ মিসাইল মারাতে কিন্তু গত কয়েকদিনে ইসরায়েলের প্রচুর লোক হতাহত হয়েছে, কিন্তু এগুলো এরা গোপন রাখে। এবং এই যে হতাহতের সংখ্যা গোপন রাখার জন্য, ইসরায়েলের ধ্বংসযজ্ঞ যাতে গোপন রাখা যায়, এর জন্য রাস্তা যত সিসি ক্যামেরা আছে সব সিসি ক্যামেরা ইসরায়েলরা ধ্বংস করে দিয়েছে, যাতে কোনো কিছু দেখতে না পারে এবং কাউকে ভিডিও করতে দেওয়া হয় না। সেম থিং হ্যাপেন্ড ইন গালফ কান্ট্রিগুলোতে, যেমন ওই কাতার, কুয়েত, আবুধাবি, বাহরাইন, আল আমিরাত, মানে কোথাও কাউকে ভিডিও করতে দেওয়া হয় না এবং বহু বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে শুধু এই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য।